Hello my dear friends, welcome back to my English tutorial class. So friends, আজকের এই ভিডিও ক্লাসে এমন একটি ট্রিপস তুলে ধরেছি যেটা জানলে তোমরা যারা শুরু থেকে ইংরেজি শিখতে চলেছো তাদের খুব উপকার হবে। আজকের এই ক্লাসে তোমরা পাবে কিভাবে একটি ইংরেজি বাক্য গঠিত হয় অথবা ইংরেজি বাক্য গঠনের মূল শর্তটি কী কিংবা হাউ টু মেক অ্যান ইংলিশ সেন্টেন্স। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের একটু ধৈর্য বাড়াতে হবে অ্যান্ড বেটার প্রোগ্রেসের জন্য তোমরা সামনে খাতা কলম নিয়ে বসে পড়ো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের টপিকটি হলো কিভাবে একটি ইংরেজি বাক্য গঠিত হয় অথবা হাউ টু মেক অ্যান ইংলিশ সেন্টেন্স কিংবা ইংরেজিতে বাক্য গঠনের মূল শর্তটি কী। এর উত্তরটি হলো ইংরেজি বাক্য গঠনের মূল শর্তটি হলো এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যার বাংলা অর্থ হলো কর্তা, ক্রিয়া এবং কর্ম। এই নিয়মটি ফলো করেই সাধারণত ইংরেজি বাক্যগুলি গঠিত হয়ে থাকে। এখানে একটু মনে রাখতে হবে এই নিয়মে বাক্য গঠিত হয় কেবল অ্যাসার্টিভ সেন্টেন্সের। তো এখন স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা আবার কি। যদিও এই ভিডিওর আলোচনার বিষয় এটা নয়, তবে একটু বলে রাখছি অর্থগত দিক থেকে ইংরেজি বাক্য হয়ে থাকে 5 প্রকারের। এগুলি ঠিকমতো বুঝলে শুদ্ধ ইংরেজি বলা বা লেখা যায়। আর এই 5 প্রকার সেন্টেন্সের একটি ভাগ হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইংরেজিতে শতকরা প্রায় 80% সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, যার অর্থ হলো বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যখন কিছু বলা হয় বা বিবৃতি দেওয়া হয় তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন রাম গান গায়, রিমা স্কুলে যায়, তিনি একজন ডাক্তার, সূর্য পূর্ব দিকে ওঠে, মা রান্না করছে, বাবা রোজ বাজারে যায়, তার বাড়ি শ্রীরামপুরে, রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বিশ্বকবি ইত্যাদি। এই টাইপের বাক্যগুলিকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমরা এই ধরনের বাক্যগুলিকে কোন নিয়মে ইংরেজি করব তাই নিয়েই আমাদের এই ভিডিও ক্লাস। তোমরা যদি এই 5 প্রকার সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে জানতে চাও তবে আমি পরবর্তীকালে এই নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। তো চলো আমরা ফিরে যাই সেই আগের আলোচনায়, অর্থাৎ ইংরেজি বাক্য গঠনের মূল শর্তে, যেখানে রয়েছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তা এখন প্রশ্ন হলো সাবজেক্ট কি বা কাকে বলে, ভার্ব কাকে বলে আর অবজেক্ট কাকে বলে। তো চলো একে একে এই উত্তরগুলি জেনে নিই। তোমাদের সুবিধার জন্য প্রথমে আমি রেখেছি ভার্ব কাকে বলে। ভার্ব কাকে বলে, কেননা এই ভার্ব সম্পর্কে জানা থাকলে তোমরা সহজেই সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে বুঝে নিতে পারবে। তো চলো জানি ভার্ব কাকে বলে। এর উত্তরটি হলো একটি বাক্যে যে শব্দের দ্বারা হওয়া, থাকা বা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আবার বলছি, একটি বাক্যে যে শব্দের দ্বারা হওয়া, থাকা বা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। অর্থাৎ কাজ করা বোঝায় বা হওয়া থাকা বোঝায় এমন শব্দগুলিকে ভার্ব বলে। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডান, গো, প্লে, রিড, গিভ, টেক, কাম ইত্যাদি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই শব্দগুলির দ্বারা হয় হওয়া, থাকা নতুবা কোনো কাজ করা বোঝাচ্ছে। এবারে একটি বাক্যের উদাহরণ নেওয়া যাক। মনে করি রিমি গান গায়। এই বাক্যটিতে পরপর 3টি পদ আছে, যথা রিমি, গান আর হলো গায়। তো এখানে আমরা দেখাবো ভার্ব কোনটি। এখানে দেখো কাজ বোঝাচ্ছে গায় শব্দটির দ্বারা, সুতরাং গায় হলো ভার্ব বা ক্রিয়াপদ। আশা করি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো চলো এবার জানা যাক সাবজেক্ট কাকে বলে। তো এটিকে ভালো করে বুঝতে হলে চলো আমরা আগের উদাহরণটিকে আবার নিয়ে আসি।
যেমন রিমি গান গায়। এখানে একটু আগেই জানলাম গায় পদটি হলো ভার্ব বা ক্রিয়াপদ, আর এই গাওয়া কাজটি তো কাউকে না কাউকে সম্পন্ন করতে হবে, তাই না? এখানে যেমন গাওয়া কাজটি সম্পন্ন করছে রিমি নামের কোনো একটি মেয়ে, সুতরাং এই গাওয়া কাজটির উপর রিমি নামক মেয়েটির কর্তৃত্ব রয়েছে। অতএব রিমি হলো এই গাওয়া কাজটির কর্তা বা সাবজেক্ট। আর সংজ্ঞা আকারে এর উত্তরটি হলো একটি বাক্যে যে বা যিনি ক্রিয়া সম্পাদন করে থাকে তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ রিমি গান গায়, এখানে গাওয়া কাজটি করছে রিমি, সুতরাং রিমি হলো সাবজেক্ট। তো এরকম আরও একটি উদাহরণ নেওয়া যাক, যেমন রবি বল খেলে। এখানে খেলা কাজটি করছে রবি, রবি হলো সাবজেক্ট। যদি বলি আমরা এখন ভিডিও দেখছি, তো এখানে দেখা কাজটি করছে আমরা, সুতরাং আমরা হলাম সাবজেক্ট। এইভাবে বাক্যের মধ্যে যাকেই দেখবে কোনো কাজ সম্পন্ন করছে তাকেই সাবজেক্ট বলবে। আবার তোমরা ভার্ব বা ক্রিয়াপদের উদ্দেশ্যে কে দ্বারা প্রশ্ন করেও সাবজেক্ট পেয়ে যাবে। যেমন রিমি গান গায়, এখানে গায় ক্রিয়াপদটির উদ্দেশ্যে কে দিয়ে প্রশ্ন করো, কে গায়, তবে উত্তর হবে রিমি। তো সুতরাং রিমি হলো সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এবার জানি অবজেক্ট কাকে বলে। এখানেও একই রকমভাবে আগের ওই উদাহরণটি নিয়ে আসি, যেমন রিমি গান গায়। তো এখানে আমরা দেখলাম গায় হলো ভার্ব বা ক্রিয়াপদ এবং রিমি হলো সাবজেক্ট বা কর্তা, আর বাকি রইল একটি পদ যেটি হলো গান। তো স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি গান হলো অবজেক্ট বা কর্ম। কিন্তু একটি বড় বাক্যের ক্ষেত্রে এই সহজ হিসেব প্রয়োগ করলে কখনো কখনো অবজেক্ট নাও বের হতে পারে। তো এর জন্য অবজেক্ট কাকে বলে সেটি আগে ভালো করে বুঝতে হবে। তো চলো বুঝে নেই। একটি বাক্যে কর্তা যাকে কেন্দ্র করে তার কাজটি সম্পন্ন করে থাকে। আবার বলছি, একটি বাক্যে কর্তা যাকে কেন্দ্র করে তার কাজটি সম্পন্ন করে থাকে তাকে অবজেক্ট বা কর্ম বলে। যেমন রিমি গান গায়, এখানে রিমি তার গাওয়া কাজটি সম্পন্ন করছে গানকে কেন্দ্র করে। এখানে গান না থাকলে তার গাওয়া কাজটি সম্পন্ন হতো না, অর্থাৎ এখানে গানের সঙ্গে একটি কর্মের সম্পর্ক রয়েছে, সুতরাং গান হলো অবজেক্ট। আবার তোমরা ভার্বের উদ্দেশ্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পেয়ে যেতে পারো। যেমন রিমি গান গায়, এখানে প্রশ্ন করো কি গায়, সুতরাং উত্তর আসবে গায়, গান। তো গান হলো অবজেক্ট। যদি বলি রবি বল খেলে, তো এখানে বল হলো অবজেক্ট। আমরা এখন বই পড়ছি, এখানে বই হলো অবজেক্ট। আশাই করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো তোমরা অবশ্যই মনে রাখবে ইংরেজিতে বাক্য গঠনের মূল শর্তটি হলো এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই পর্যায়ক্রমে বসিয়ে বাক্যের গঠনগুলি করবে। আর মনে রাখবে বাংলায় কিন্তু বাক্যের গঠন একটু উল্টো হয়। যেমন রিমি গান গায়, এখানে রিমি হলো সাবজেক্ট, গান হলো অবজেক্ট, আর গায় হলো ভার্ব। সুতরাং দেখলাম সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। আর ইংরেজিতে বাক্যের গঠনটি হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে বাংলা বাক্যের গঠন আর ইংরেজি বাক্যের গঠনে এই তফাৎ কেন? এটা কোনো সমস্যার কারণ নয়, তোমরা এভাবেই মনে রাখবে। আর যদি একান্তই এটা জানতে ইচ্ছে করে তবে আমি এ নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। আপাতত এটুকু জানলেই চলবে। তবে হ্যাঁ, এটা তো গেল ইংরেজি বাক্য গঠনের একেবারে প্রাথমিক ধারণা। এই ধারণা দিয়ে তো আর সমস্ত রকম ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয়। তার জন্য অবশ্যই তোমাদেরকে ইংরেজি শেখার মূল মন্ত্র টেন্সের নিয়ম জানতে হবে। কিন্তু সমস্যা হলো একেবারে খুব সহজে তোমরা টেন্স শিখবে কি করে? তো এর জন্য চিন্তার কোনো কারণ নেই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখো। ইতিমধ্যেই তোমাদের কাছে আমার সহজে টেন্স শিখি নামের ভিডিওটি পৌঁছে যাবে, আর তখনই তোমাদের সকল চিন্তার সমাধান হয়ে যাবে। তোমরা ইংরেজি শিখে ব্যক্তিগত জীবনে বাজিমাত করো, এই আমার নিরন্তর চাওয়া। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। কি এখনও
লাইক করোনি? আরে লাইক করতে পয়সা লাগে না, বরং তোমার একটা লাইক আমাকে উদ্দীপিত করবে, তাই একটা লাইক করেই দাও। আর কমেন্টে জানাও তোমার কোনো সমস্যা যদি থাকে। তো চলো এবার বিদায় নেওয়া যাক, ধন্যবাদ সহ গুড বাই।